নমস্কার, দেখছেন বিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আমাদের পুজোর আড্ডা লাইভ। সকলকে শুভ সপ্তমীর শুভেচ্ছা। আড্ডায় এখন আমার সঙ্গে যারা রয়েছেন, মুখ অত্যন্ত পরিচিত, আলাদা করে পরিচয়ের প্রয়োজন নেই। টিম রক্তবীজ 2 নন্দিতাদি রয়েছেন, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায়। সবাইকে সপ্তমীর অনেক শুভেচ্ছা। শুরুতেই একেবারে কৌশানীকে দিয়ে শুরু করি। ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আচ্ছা, একটা কথা বলো, এই যে খলনায়কের মানে তুমি ভিলেনের নায়িকা ছিলে, সেখান থেকে এবার তুমি হলে মানে অ্যান্টি হিরো থেকে অ্যান্টি হিরোইন, মুনিরের আয়েশা। কেমন লাগছে? রোল রিভার্সাল কেমন লাগছে? আচ্ছা, আমি এইভাবে দেখিনি ব্যাপারটাকে অ্যাকচুয়ালি। সো আমার মনে হয় রক্তবীজ যখন রিলিজ করেছিল 2023-এ, সবাই জানে যে কতটা গ্রিপিং স্টোরি রক্তবীজের, আর একটা মারকাটারি অ্যাকশন ফিল্ম যেখানে আয়েশার চরিত্রটা কমপ্লিটলি ব্রিদার, মানে একটা ভালোবাসার বন্ধন গড়ে তুলছে ছবি জুড়ে। তো আই থিঙ্ক আয়েশা যখনই স্ক্রিনে আসে সবার ভালো লাগে, সবাই একটা ভালো মেয়েকে নিয়েই বেরোবে আর কি স্মৃতিতে। সো অ্যান্টাগনিস্টের হিরোইন হিসেবে আমি তো চেষ্টা করেছি তাকে ভালো মানুষ করার। এবার সে যদি না হয় বা সেটা তার চয়েস, বাট আয়েশা হ্যাজ ট্রাইড হার বেস্ট। সো ভালো অভিজ্ঞতা অফকোর্স। অ্যান্ড সবথেকে বড় কথা, এখানে না আমার নিজস্ব ব্যক্তিগত আর কি মতামত সাইডে রাখলে, আমি দুটো মানুষের ওপর, যাদের ওপর বিশ্বাস করে বহুরূপী করা, যারা আমাকে বহুরূপী দিয়েছে, তো তাদেরকে অবিশ্বাসের জায়গা নেই। সো তাদের ভিশন দিয়ে যদি দেখি, আয়েশাকে সবাই মনে নিয়ে আর কি হল থেকে বেরোবে, তারা আমায় কথা দিয়েছিল, আর ঠিক তাই রেসপন্স পাচ্ছি। বেশ, রেসপন্সের কথাই আমি অবশ্যই আলাদা করে আসবো। তবে শিবুদা, একটা জিনিস মানে সোশ্যাল মিডিয়া যেটা ভীষণ নজরে পড়ছে, সেটা হচ্ছে রক্তবীজ 2 এর রিভিউ দিতে গিয়ে অনেকেই বলছেন যেটা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি। মানে হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে রিভিউ তো তাই বলছে, কিন্তু কেন? মানে নন্দিতাদির এই স্ট্রাগলটা আর কত বছর? এটা দীর্ঘ, আমরা 2011 সাল থেকে সিনেমা করে আসছি, তখনই একই রকম রয়েছে। নন্দিতাদি এবং আমার নাম যখন পর্দায় যায়, তখন নন্দিতাদির নাম প্রথমে যায়, তারপর আমার নাম প্রথমে, তারপরে আসে। সেটা বয়সের দিক থেকে, তারপরে যেটা থাকে যে অভিজ্ঞতার দিক থেকে। নন্দিতাদি অনেক দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, আমি অনেক কম, তার থেকে কম সময় ধরে। তৃতীয়ত জায়গাটা হচ্ছে যে নন্দিতাদি সিনেমায় একটা বড় দায়িত্ব সামলান, বিরাট বড় দায়িত্ব। তারপরে যদি একটা জায়গা থাকে, সেটা হচ্ছে মহিলা হিসেবে আমরা প্রায়ই বলে থাকি লেডিস ফার্স্ট, তো সেটাও যদি দেখেন তাহলে তাই। আর একটা যেটা হয়, আপনি দেখবেন অলওয়েজ যদি সেলিম জাভেদ হয়, সেটা অলওয়েজ সেলিম জাভেদই মেনটেন্ড হয় সবসময়। যদি আব্বাস মাস্তান হয়, তাহলে সবসময় আব্বাস এবং মাস্তানি হয়। শঙ্কর হাসান লয় যদি হয়, তাহলে তার নামটা ওইভাবেই আসে। কিন্তু আপনি কোনোদিন দেখবেন না সেখানে জাভেদ সেলিম বলে কেউ কোনোদিন বলেছে, বা মাস্তান আব্বাস বলে কোনোদিন বলেছে। সেটাকে ব্র্যান্ড হিসেবেই রয়েছে। তো এবার আমরা যদি তৈরি করে থাকি এটা নন্দিতা এবং শিবপ্রসাদের সিনেমা, তো সেখানে এই প্রত্যেকটাতেই আপনি দেখবেন এখানে একটা জিনিসে প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে সেলিম জাভেদি কিন্তু দুজনই পুরুষ, আব্বাস মাস্তানে দুজনেই পুরুষ, শঙ্কর হাসান লয়তে দুজনেই পুরুষ। কিন্তু যে মুহূর্তে মহিলা চলে এলো, তখন আমাদের এই পুরুষ প্রধান ফিল্ম ইন্ডাস্ট্রি মনে হলো যে আগে লাগতো, এখন আর লাগে না। কি করবে, ইউজড হয়ে গেছে। পেট্রিয়ার্কাল সোসাইটি এটা আমাদের, একদম ছেলেদের সব সময় প্রথমে রাখে আর কি করব। তবে নন্দিতাদির কাছে অনেক কিছু জানার আছে, কিন্তু আমি কৌশানীর কাছে যাবো। এই প্রথম শিবুদা নন্দিতাদি কিন্তু দেশের বাইরে শুটিং করলো, তো অঙ্কুশের সঙ্গে শুট করে তোমার কেমন লাগলো? অসাধারণ। আই থিঙ্ক মানে শুটিংটা শুটিং ছিল না, ইট ওয়াজ মোর অফ পিকনিক হচ্ছে, পিকনিকের মধ্যে শুটিং হচ্ছে আর কি। বিকজ থাইল্যান্ড গেলে, মানে এটা উইন্ডোজের ফার্স্ট প্রোডাকশন যেটা আব্রডে শ্যুট হয়েছে, অ্যান্ড আমরা না অলওয়েজ উই লুক ফরওয়ার্ড যে কবে আমরা যাব, কারণ থাইল্যান্ডের ওই ডাব, তারপর সুস্বাদু খাবার বলো, অ্যান্ড ওখানে মেন সিকোয়েন্সেস ওভার হয়ে গেলে আমরা জাস্ট ওয়েট করি যে ডায়েটটা ভুলে যাবো, এবার খালি খাবার। কিন্তু শুট করার সময় সেই সুযোগটা কি থাকে? না, আমি আর অঙ্কুশ আই থিঙ্ক যেহেতু আমরা অনেক বছরে বন্ডিং, তো আমাদের না অফ স্ক্রিন কেমিস্ট্রিটা খুবই ভালো। তো সেই জায়গা থেকে আমরা বেশি আনন্দ করেছি। অ্যান্ড এমনিও রোম্যান্টিক, তো রোম্যান্স তো আই থিঙ্ক উই আর কিং অ্যান্ড কুইন, তো এটা নিয়ে বলতে হবে না কাউকে। তো
প্লাস এখানে আমাদের সব থেকে বড় এই যে আমি জানি না কতজন জানে, বাট দিদি কিন্তু রোমান্টিক সিনসে যে ডিরেকশন দেয় ভাবনার বাইরে, মানে তুমি সেইটা আমরা আগের বারও দেখেছি। শিবুদার সেই সমস্যার কথা আমরা জানি, নন্দিতা দি আমাদের বলেছেন কি সমস্যা। দিদি মাথা থেকে হঠাৎ করে পপ আপ করে আইডিয়াস, মানে এইভাবে করে, এইভাবে আমরাও জানি না হয়তো হিরো হিরোইন, বাট দিদি মানে আমাদেরকে গাইড করে দেয়। সো তাহলে এই পঙ্কজ আর সংযুক্তা এদেরকে নিয়ে তাহলে তোমরা দুজন কি ভাবছো, মানে কপ ফ্র্যাঞ্চাইজির মতন কি এদেরকে এগিয়ে নিয়ে যাবে, এরকম কোনো প্ল্যান? অবভিয়াসলি সেটা মানে পঙ্কজ এবং সংযুক্তা না থাকলে কি করে হবে, ডেফিনেটলি থাকতে হবে। মানে এইটা ভাবনা চিন্তা, সিরিয়াসলি ভাবনা চিন্তায় রয়েছে নন্দিতা দি? এখন আরম্ভ করিনি ভাবনা চিন্তা, কিন্তু করব ডেফিনেটলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিবুদা তো তোমার কাছে শুনি প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন স্ক্রিপ্ট নিয়ে আসে, তাহলে তুমি এই স্ক্রিপ্টের ভিড় থেকে সেরাটা কি করে আমাদের জন্য বেছে নাও বলো তো? বুঝতে পারি কোনটা সেরা হবে। দিস ইজ এক্সপিরিয়েন্স, আর সেই কারণেই নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তাই তো? থ্যাংক ইউ। আচ্ছা শিবুদা, ধরো পরিচালক হিসেবে তুমি যখন কাজ করলে, আমরা বারবারই শুনি তুমি নন্দিতাদির কাছে বেশ ঘ্যান ঘ্যান করো, তোমার জন্য একটা বেশ ক্যারেক্টার। তো তোমার রক্তবীজ 2 এ কোন ক্যারেক্টারটা দেখে মনে হলো বেশ তুমি করলে ভালো হতো? না মানে রক্তবীজ 2-তে আমার কোনো এরকম কোনো চরিত্র ছিল না যেখানে আমি হলে সেটা হতে পারে আর কি। তার কারণ সেগুলো আগের থেকে ডিসাইডেড ছিল। তার কারণ মুনির আলম তো আগের সিনেমার একটা অংশ ছিল। তারপরে যদি ধরা যায় যে সংযুক্তা, মানে যারাই ছিল সেটা তো আগের ছবির একটা পার্ট ছিল। আয়েশা সে অর্থে একটা নতুন চরিত্র যেটা এইবারে আমরা ইন্ট্রোডিউস করেছি, কিন্তু বাকি ক্ষেত্রে তাই ছিল, তাই এক্ষেত্রে হয়নি আর কি। আর বাকিটা একটা সারপ্রাইজ যদি থাকে আর কি, সেটা হলে, সিনেমা হলে গিয়ে দর্শক বুঝতে পারবে। ও আচ্ছা, তাহলে একটা কিছু আমাদের জন্য রয়ে গেছে, সেটা দর্শক সিনেমা হলে গিয়ে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা নন্দিতাদি, তোমরা কি এরকম মানে ইয়ারলি প্ল্যান করো যে মানে কোন ফিল্ম কোন সময় রিলিজ হবে, এটা কি তোমাদের প্ল্যানিং থাকে? এই প্ল্যানিং শিবুর হয়, আমি করি না। আমি হচ্ছে শুধু ছবিটা বানাই ভালোবেসে, প্ল্যানিংটা সব শিবুর। তো মানে ধরো নেক্সট ইয়ার পুজোর জন্য তোমার প্ল্যান হয়ে গেছে? হ্যাঁ, আমরা অলরেডি ডিসাইডেড যে নেক্সট ইয়ার পুজোতে আমাদের একটা সিনেমা থাকছে, তারপর ক্রিসমাসে একটা ছবি থাকবে। হয়তো আমি জানি না গরমকালে সিনেমা আনতে পারবো কি পারবো না, লেটস সি, দেখা যাক। তো মোটামুটি এইটা কতদিনের হয় এই ভাবনা চিন্তা? দেখো, যেটা হয় যে যদি 2007-এ এই 2027-এ তুমি কোনো ছবি আনছো, তাহলে কিন্তু তোমার অ্যাটলিস্ট 2 থেকে 2.5 বছর লাগবে তোমার সেটাকে তৈরি করতে মিনিমাম। মানে রক্তবীজ 2 কিন্তু রক্তবীজ 1 যখন রিলিজ করলো, আমরা দেখলাম যে পার্ট 2 লোকেরা বলছে খুব ভালো, তখন থেকে পরিকল্পনা হলো, তাহলে তোমার 2 বছর টাইম লাগলো। অ্যাটলিস্ট তোমার 1 বছরের তোমার সময় লাগা মানে উচিত যে একটা চিত্রনাট্যর পেছনে বা একটা পরিকল্পনার পেছনে, না হলে কিন্তু করতে, মানে ওটা হচ্ছে তোমার স্ক্রিপ্ট লেভেলে ওইটুকু সময় তো, মানে আমি বলছি ওই মানে আমি বলছি খুব কম সময়ে, এটা আমি বলছি এটা খুব কম সময়। তার কারণ যত বেশি তুমি সময় দিতে পারবে একটা চিত্রনাট্যের পেছনে বা একটা সিনেমার পেছনে, ওভারঅল যতটা সময় দিতে পারবে তুমি ততটাই ভালো, যতটা সময় দিতে পারবে। কিছুদিন তুমি সিনেমাটাকে একটা হয় না, তুমি দেখবে যে সিনেমাটা যদি তুমি লিখবার পর তুমি ফেলে রেখে দিলে, তুমি আবার 6 মাস বাদে তুমি রিভিজিট করো, তুমি দেখবে তোমার মনে হবে আরে আরেকটু এই জায়গাটা মনে হয় তাই। মানে এটা যতটা সময়, মানে এটা না আমার মনে হয় যে ওই যে হয় না একটা জিনিস পাকে ভালো ভালো করে, ওই গুড় জাল দেওয়ার মতো আস্তে আস্তে আস্তে, তো এই সময়টা দেওয়া উচিত। আমরা যত কম মানে সময়, সব কিছুতেই সময় দেওয়া উচিত। একটা গ্রাফিক্সের জন্য তুমি যতক্ষণ সময় হবে। একদম। কৌশানী, তোমার একটু আয়েশা ক্যারেক্টারটা স্পয়লার না দিয়ে আমাদেরকে যদি একটু, যারা এখনো আমরা দেখে উঠতে পারিনি কিন্তু দেখবো অবশ্যই, তাদের জন্য একটু যদি আভাস দাও। আয়েশা ডান্স করতে খুব ভালোবাসে, শি ইজ আ ডান্সার। সো আমরা একটা গানের ঝলকে দেখেছিলাম যে একটা ডক্টরের মানে আর কি কোট পরে আছে, তো সেখান থেকে অনেকের ধারণা যে আমি ডক্টর আর কি, বাট অ্যাকচুয়ালি পড়াশোনা করছি কিন্তু আমি ডান্সার হতে চাই। তো সেই জায়গা থেকে আমার সাথে সাহিলের দেখা, মানে মুনিরের দেখা, আর সেখান থেকে দুজনের মধ্যে একটা বন্ডিং, একটা কেমিস্ট্রি, বন্ধুত্ব। আর তারপর অফকোর্স এবার বলাটা মুশকিল কারণ ইটস এ থ্রিলার, তো নষ্ট হয়ে যাবে মজাটাই। অবশ্যই আমরা এখনো যারা সময় পেয়ে উঠিনি অবশ্যই আমরা দেখবো এবং তারপরে কিন্তু বোঝা যাবে। আমি এখানেই শিবুদার কাছে একটা জিনিস জানতে চাইবো, বাজারে এমনটাই খবর যে রক্তবীজ 2 রিলিজের আগেই নাকি রেকর্ড অঙ্কে স্যাটেলাইট রাইটস বিক্রি হয়েছে। হ্যাঁ, সেটা তো রয়েছে, সেটা কিছুটা
আমি বলবো যে আমাদের কন্টেন্টের প্রতি স্যাটেলাইট এবং ডিজিটাল পার্টনার আমাদের যারা হয় আর কি, তাদের সেই ভরসাটা থাকে। এবং বহুরূপী সাফল্য বা রক্তবীজের সাফল্য, এবং রক্তবীজ যখন স্যাটেলাইটে যে বছর দেখানো হয়েছিল, সেই বছরে রক্তবীজ সর্বোচ্চ স্যাটেলাইটে রেটিং দিয়েছিল, এবং বহুরূপী তো আমার মনে হয় সব রেকর্ড ভেঙেছে। যে ওটিটিতে দেখানো হয়েছে, যে স্যাটেলাইটে দেখানো হয়েছে, দেখুন এই জিনিসটাই একজন পরিচালক হিসেবে আপনি চাইবেন যে থিয়েটারও মানুষ ওই পরিমাণ উৎসাহ নিয়ে দেখুক, ওটিটিতেও দেখুক এবং স্যাটেলাইটেও দেখুক, আপনার মিউজিক প্রচুর মানুষ শুনুন। তাতে যেটা হয়, একটা সিনেমাকে ভিত্তি করে যদি পারিপার্শ্বিক ইন্ডাস্ট্রি সব জিনিসগুলো যদি বেড়ে ওঠে, সাবস্ক্রিপশন বেড়ে ওঠে, দেখুন একদমই তাই। বহুরূপী একটি সর্বভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে যখন দেখানো হয় এবং সেটা যখন নাম্বারস তৈরি হয়, তাতে ইন্ডাস্ট্রিতে যেটা হলো, তারা বাংলা সিনেমা আরও শুধু বহুরূপী নয় বা শুধু রক্তবীজ নয়, তারা এরকম অনেক সামনের বছরের, এই বছরের অনেক বেশ কিছু বাংলা সিনেমা তারা কিনলো, বিকজ তাদের মনে হলো বাহ, তাহলে তো সাবস্ক্রিপশন আসছে। সো ইট ইজ এক্স্যাক্টলি তাই। একটা গান একটা ইন্ডাস্ট্রি তৈরি করে। ধরুন একটা গান যদি হিট করে, তাহলে সেখানে কোরিওগ্রাফার কাজ পায়। ধরুন একটা স্টেজে গানটা হচ্ছে, তার মানে লাইট এবং সাউন্ড তারা কাজ পেতে শুরু করছে, তার মানে নতুন নতুন শোজ হচ্ছে। মানে সেটা তো কৌশানীকে দিয়েই আমরা বুঝতে পারি, তার কারণ কৌশানী একটা ডাকাতিয়া বাঁশিতে আমি ডান্স করছি, ডাকাতিয়া বাঁশি একটা গানে ইন্ডাস্ট্রি, মানে গোটা ইন্ডাস্ট্রি কি কত কি তৈরি করে ফেললো কৌশানী। কিন্তু নন্দিতা দি, এখানে তো তাহলে আরেকটা জিনিসও বলতে হয়। দেখো, বলিউডের ক্ষেত্রেই হোক বা প্যান ইন্ডিয়ার ক্ষেত্রে, আমরা এই ব্যবসার অঙ্কটা খুব ক্লিয়ারলি জানতে পারি, কত হাজার কোটি, কত কোটি কিভাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে শুধুমাত্র টলিউডের ক্ষেত্রে একটা সাকসেস পার্টি হয়ে থেকে যায়, তাই না? একদম। বলিউড এটাতেই বিশ্বাস করে, মানে টলিউড এটাতে বিশ্বাস করে না। টলিউডের সাকসেস পার্টিটাই ইনাফ ফর দেম, বাট বলিউড অনেক বেশি ওটা নিয়ে গবেষণা করে, অনেক বেশি সেটা নিয়ে ভাবে, এবং কি করা উচিত ফর দ্য নেক্সট ফিল্ম, কীভাবে গ্রো করা উচিত, সেটা নিয়ে আমার মনে হয় বলিউড ইজ অনেক সচেতন, বাট টলিউড ইজ নট। আরেকটা জিনিস আমার মনে হয়, যেটা এই গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি বা এখানকার দর্শক বা এখানের যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তাদেরকে কতগুলো জিনিস মানতে হবে এবং কতগুলো জিনিস মেনে নিতে হবে। সেইটা আমরা কিছুতেই মন থেকে মেনে নিতে পারি না। যেমন ধরুন, আমি আপনাকে বলছি, ধরুন একটা বাংলা সিনেমা এক্সাম্পল হিসেবে বলছি, ধরুন একটা বাংলা সিনেমা টলিউডে রিলিজ করলো, তার 1 কোটি টাকা ব্যবসা হলো। আবার ধরুন বাংলাদেশে একটি সিনেমা রিলিজ করলো, সেই সিনেমাটা 5 কোটি টাকা ব্যবসা হলো। এবার এখানকার মানুষরা সঙ্গে সঙ্গে একটা হীনমান্যতায় আমাদের এখানে মনে হলো 1 কোটি টাকা ব্যবসা হলো, ওখানে 5 কোটি টাকা ব্যবসা হলো। একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ওটা একটা বাংলাদেশ, সেখানে বাংলা ভাষা সেটা রাষ্ট্রীয় ভাষা, সেখানকার গোটা রাষ্ট্র সেখানে হয়, সারা পৃথিবী জুড়ে সেখানে দেখছে। সেইখানে সঙ্গে সঙ্গে আমাদের যেটা প্রবলেম তৈরি হলো, যে আমার মনে হলো যে আমি ওইটুকু নাম্বার বলবো, আমি বলবো না। বা ধরুন একটা অন্য কোন সিনেমা, সেখানে একটা নম্বর তৈরি হচ্ছে, কম্পারিজনের জায়গায় যখনই চলে আসে, সেই সময় কোথাও একটা হীনমন্যতা বোধ কাজ করতে থাকে, এবং সেখানে কোথাও একটা ওভারঅল গ্রোথের জায়গাটা পিছিয়ে পড়ে। কিন্তু এইটা অ্যাকসেপ্ট করা উচিত। ধরুন আমি আমার বক্তব্য যে, ধরুন লাপাতা লেডিস বক্স অফিসে সফল নয়, সেটা ইতিহাস তৈরি করেছে, কিন্তু এটা বলতে বা এটা অ্যাকসেপ্ট করতে অসুবিধাটা কোথায়? আমার বক্তব্য, সব ছবি তো আপনার পয়সা দিয়ে সবটার হিসেব যেমন হয় না, বা সাকসেসটা একইভাবে একই প্যারামিটারে সব ক্ষেত্রে হিসেব করাটা সম্ভব নয়। একদমই তাই। এবং এইটা যত আমরা গ্রহণ করতে শুরু করব, যে থিয়েটারেই যে তাকে ব্যবসা করতে হবে, ব্যবসার নম্বর বিশাল হতে হবে তা নয়। একটা সিনেমা কিন্তু একটা নদীর মতো। একদমই তাই। বোধহয় 4টে ফিল্ম এবার রিলিজ করেছে, সবাই কি সমানভাবে হল পেয়েছে? না, একদমই নয়। 4টে সিনেমা একসাথে রিলিজ করলে কখনোই কেউ সমান সংখ্যক হল পেতে পারে না, এবং সেখানে যখনই সেটা হয়, সেটা এরকম সমস্যা হবেই। মানে তোমাদের ক্ষেত্রেও তোমরা সাফার করছো? একদমই। এটা রক্তবীজে যখন রিলিজ করেছিল, তখনও একই জিনিস হয়েছিল, যে আমরা ছিলাম 3য় নম্বরে, আমাদের যে পরিমাণ হল পেয়েছিলাম। বহুরূপীতে সমান সংখ্যক হল ছিল মোটামুটি। আচ্ছা। তো যেহেতু বহুরূপীর সময়ে 3টে সিনেমা রিলিজ করেছিল, একটা কম ছিল একটুখানি, তাতে যেটা হয় কি, তোমার সিঙ্গেল থিয়েটারে জায়গাটা দিতে সুবিধে হয়। তার কারণ
তোমার হল ডিস্ট্রিবিউশনটা বেটার হয়। নাম্বার 4th ফিল্ম যে মুহূর্তে চলে আসে, 4টে সিনেমা হয়ে যায়, হল বন্টন কখনোই সম্ভব নয়। আর তখনই চলে আসে যে কার কি ধরনের রিসোর্সেস, পাওয়ার রিসোর্সেস কি ধরনের আছে, কার কেউ যদি ডিস্ট্রিবিউশন এবং কেউ যদি এক্সিবিটর বা এই ধরনের পাওয়ার যদি জায়গা থাকে, তার এক ধরনের জায়গা হয়। তো এই জায়গাগুলো তখন অন্যরকম, তখন সেক্ষেত্রে শুধুমাত্র যারা পরিচালক বা শুধুমাত্র যারা মানে পরিচালনা বা এই ধরনের ডিরেক্টর, প্রডিউসার বা এই ধরনের জায়গা হয়, তারা অলওয়েজ সাফার করবে। একদম। সপ্তমীর আড্ডা শেষ করতে হবে, তবে শেষ করতে করতে অবশ্যই কৌশানীর ইচ্ছের কথা আপনাদের একবার জানিয়ে যাই। ব্লকবাস্টার ডিরেক্টর দ্বয় আমাদের সঙ্গে রয়েছেন, তাদের কাছে কৌশানী ফুচকা খাওয়ার একটা আবেদন জানিয়েছে নন্দিতা দিয়ে। আজকে কৌশানীকে ফুচকা খাওয়াবেন। আপাতত আড্ডার সময় শেষ, সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। সব খবরের জন্য আপনাদের চোখ থাক টিভি চ্যানেলে।